একজন মমতাময়ী, আপোষহীন সংগ্রামী ও দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ পদকে ভূষিত করার আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট নাগরিকরা। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজ আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করেন। এ সময় তার চিকিৎসক দলের পক্ষে কারান্তরীণ অবস্থায় চিকিৎসক ব্যবস্থাপনার বিষয়ে তদন্তের দাবিও জানানো হয়। শোকসভায় সপরিবারে যোগ দেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। পক্ষকাল অতিক্রান্ত হয়েছে বেগম খালেদা জিয়ার প্রয়াণের, কিন্তু এখনো যেন সবার মাঝেই রয়েছেন আপোষহীন এই নেত্রী। রাজধানীতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত প্রধানমন্ত্রীর জীবন এবং কর্মস্মরণে নাগরিক শোক সভায় উপস্থিত হন বিভিন্ন পেশা এবং শ্রেণীর প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা। নাগরিক কমিটির আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে আয়োজনে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যরাও। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় উপস্থিত হন বিভিন্ন দেশের কূটনৈতিকরাও। পবিত্র কুরআন তিলাওয়াতের পর প্রথিতযশা ব্যক্তিবর্গ স্মৃতিচারণে দেশ ও রাজনৈতিক দল পরিচালনায় বেগম জিয়ার সফলতা তুলে ধরেন। আমি যেন মেধাকে মেনে চলতে পারি সেটাই চেয়েছিলেন তিনি। যা বলেছিলেন বাংলাদেশে যেভাবে ক্ষমতা বদলে যাবে, ঠিক তাই কিন্তু হয়েছে। যেখানে অধিকার খর্ব হয়েছে সেখানে আমরা তার সরব উপস্থিতি লক্ষ্য করেছি। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে খালেদা জিয়ার পদক্ষেপের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন বিশিষ্টজনেরা। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? উপমহাদেশের 100 বছরের ইতিহাসে বেগম জিয়ার চেয়ে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্যে এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। ফ্যাসিবাদী হাসিনা সরকারের সময় মিথ্যে মামলায় খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ এবং কারাবন্দী থাকাকালীন তার চিকিৎসায় অবহেলার বিষয়টির ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ারও দাবি ছিল বক্তাদের মুখে। সেখানে 2 বছর উনি সলিটারি কনফাইনমেন্টে ছিলেন, উনি 4.5 বছর উনি হাউস অ্যারেস্ট ছিলেন, এবং সেখানে যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি। It was showing that her liver is being damaged. কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। রাজনীতি এবং দেশ পরিচালনায় সফল এই মানুষটিকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক খেতাবে ভূষিত করার দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আপনার ইলেকশন বানচাল হতে দেবেন না। এই দেশের এই জনপদের মানুষ তাকে অনন্তকাল ধরে স্মরণ রাখবে। তার রেখে যাওয়া সেই আদর্শ এবং জাতীয়তাবাদের পতাকা এবং ঝান্ডা তুলে দেওয়া হয়েছে তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের হাতে। তার জন্য রয়েছে চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ তিনি উতরে যেতে পারবেন বলে প্রত্যাশা এখানের আগত প্রত্যেকের। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় এই মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই। মামলার আসামি জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামাল। তবে ঘটনার সঙ্গে তাদেরকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে গাড়ি। গতরাতে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় রিপনের পরিবারের কাছে। এরপরই স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে গতকাল ভোরে ফিলিং স্টেশনে তেল নেওয়ার পরে সুজনের থেকে টাকা চায় রিপন। তা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেয়। এ সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন। উপকূলীয় জেলা বরগুনায় প্রান্তিক মানুষের জন্য আজও নিরাপদ আশ্রয় একটি বড় সংকট। জেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ন প্রকল্প থাকলেও বরগুনার মাঝের চর এখনও রয়ে গেছে সাইক্লোন শেল্টারবিহীন।
জরাজীর্ণ আশ্রয়নে মানবেতর জীবন কাটাচ্ছেন অন্তত 40টি পরিবার। দুর্যোগপ্রবণ এই এলাকায় নেই পর্যাপ্ত নিরাপত্তা, নেই ভবিষ্যৎ নিশ্চয়তা। প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপনের রিপোর্টে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়ন ও পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের সীমানা ঘেঁষে অবস্থিত মাঝের চর। এখানে প্রায় ২০ বছর আগে নির্মিত আশ্রয়ণ প্রকল্পগুলো এখন জরাজীর্ণ ও ভাঙাচোরা। ঝুঁকিপূর্ণ এসব ঘরে মানবেতর জীবনযাপন করছেন প্রায় ৪০টি অসহায় পরিবার। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই এলাকায় নেই কোনো কার্যকর সাইক্লোন শেল্টার। ঝড় কিংবা জলোচ্ছ্বাসের পূর্বাভাস পেলেই আতঙ্কে দিন কাটে চরবাসীর। শিক্ষা ব্যবস্থাও চরম ঝুঁকির মধ্যে। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে শিক্ষার্থীদের নদী পাড়ি দিতে হয়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে যেতে হয় শিশু কিশোরদের। আমাদের এলাকায় চারপাশে নদী, কোনোটা বেরিবাত নাই। আমরা কি করবো? কোনো থাকার কোনো স্থান। আমাকে খুব পুরো বাচ্চা কাচ্চা লইয়ে থাকতে বড় কষ্ট হয়। সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, মাঝের চরে মোট ৮০টি আশ্রয়ণ ব্যারাক নির্মিত হলেও অধিকাংশই ঝুঁকিপূর্ণ। দ্রুত মেরামত ও সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। এরা একেবারে বাধ্য হয়েই থাকে, কিন্তু সরকার একেবারেই উদাসীন এইসব জায়গায়। আমরা শুনি যে নানামুখী সংস্কার, নানামুখী পরিবর্তন, জনগণকে সামনে নির্বাচন, জনগণকে এটা দেব ওইটা দেব। আমার মনে হয় না যে এখানে কেউ এসেছে। প্রায় ২০ বছর আগে নির্মিত মাঝের চরের আশ্রয়ণ প্রকল্পগুলো নজরদারিতে রয়েছে। আলাদা বরাদ্দ না থাকলেও যতটুকু সম্ভব সরকারি সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানান জেলা প্রশাসক। ওখানে যে যারা জন্য ঘরে যে মানুষগুলো বসবাস করে তাদের কথা চিন্তা করে আমরা মাঝে ভূমি মন্ত্রণালয়ে চিঠিও লিখেছিলাম, ওই প্রকল্পের পিডি বরাবর, যে আমরা এই মানুষদের জন্য বা এইটার জন্য কোনো সংস্কারের বাবদ কোনো বরাদ্দ পাবো কিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। একটি সেতুর জন্য সরকারি দপ্তরে বছরের পর বছর ঘুরছেন মানিকগঞ্জের হিজাইলনবাসী, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে নিজেরাই গ্রামে গ্রামে ঘুরে টাকা সংগ্রহ করেন এবং সেই টাকায় কালীগঙ্গা নদীর ওপর নির্মিত হয়েছে দীর্ঘ ১৫০ ফুটের বাঁশ কাঠের সাঁকো। তবে এটি সেতুর অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছে ক্ষুদে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য ও ছবিতে রাকিব হাসানের রিপোর্ট। কথায় আছে দুধের স্বাদ ঘোলে মেটানো। এই প্রভাতের মতোই অবস্থা হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর পার্শ্ববর্তী হিজলাইন এলাকাবাসীর। সরকারিভাবে একটি পাকা সেতু না পেয়ে নিজেরাই টাকা তুলে বাঁশকাঠের সাঁকো নির্মাণ করছেন। নরভরে এই সাঁকো দিয়ে প্রতিদিনই যাতায়াত করে মানিকগঞ্জ সদর ও পৌরসভার কয়েক হাজার মানুষ। চলাচল করে মোটরসাইকেল ও কৃষিকাজে ব্যবহৃত রিক্সা, ভ্যান। ফলে প্রতিনিয়তই আতঙ্কে থাকেন চলাচলকারীরা। আমাদের এইখান দিয়ে শহরে মাত্র অল্প ৮ কিলো রাস্তা যেতে হয়, কিন্তু সময় মতো এই ব্রিজটা না থাকার কারণে আমরা পৌঁছাইতে পারি না। আমাদের ২০ কিলো ঘুরে যেতে হয় অনেক দূর কষ্ট করে। সবজি ফলানো হয়, ক্ষেত থেকে যদি গাড়ি যায় তাহলে অনেক সুবিধা। রাস্তার কারণে কিন্তু ক্ষেত থেকে গাড়ি যায় না। ওই ক্ষেত থেকে লোড করে তারপরে নদী পার করে তারপর গাড়ি তোটাইতে হয়। আমরা নিজেরা পুরো এলাকাবাসী থেকে টাকা পয়সা সংগ্রহ করছি। সংগ্রহ করে আমরা এটা প্রায় ২.৫ লক্ষ টাকা খরচ করে আমরা এই কাঠের ব্রিজটা দিচ্ছি। তো এটা তো লং টাইমের জন্য না, শর্ট টাইমে ১ বছরের জন্য দিচ্ছি। ১ বছরে এটা শেষ হয়ে গেল। ঝুঁকি নিয়েই ব্যস্ততম সাঁকো দিয়ে সকাল সন্ধ্যা যাতায়াত করে কৃষক সহ চাকুরিজীবী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। জনভোগান্তি দূর করতে দ্রুত পাকা ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। আমরা প্রায় ১৫০ স্টুডেন্ট আমরা স্কুলে যাই আমাদের এই গ্রামে থেকে, তো আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। এই জায়গায় একটা ব্রিজ হলে ভালো হতো। যখন বৃষ্টিপাত হয় তখন আমাদের জামা কাপড়ে এবং শরীরে অনেক কাদা ছুটে যায়। গাড়ি ঘোড়া পাওয়া যায় না, আর যাওয়া যায় না, নদী পারাপার রাস্তাঘাটে মানুষ লোকজন একটু অসুবিধা লাগে। এলাকাবাসীর সাথে আলোচনার মাধ্যমে ব্রিজ নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিষয়টা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে, বাট এখন পর্যন্ত আমি যতটুকু জানি এলাকাবাসীর পক্ষ থেকে ওই ব্রিজ সম্পর্কে কোনো ধরনের সংস্কারের বিষয়ে আমাদের কাছে আবেদন আসেনি। যদি এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে কোনো আবেদন আসে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সংস্কারের বিষয়ে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব। রাকিব হাসান, মাই টিভি। শস্য ভাণ্ডার খাত উত্তরের জেলা নওগাঁয় প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে কৃষকরা ইরি বোরো রোপণ শুরু করেছে।
জেলার বিভিন্ন মাঠে জমি প্রস্তুত ও রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বর্তমানে শ্রমিক সংকটে বাড়তি মজুরি গুনতে হচ্ছে, অপরদিকে বেশি দামে রাসায়নিক সার কিনতে হচ্ছে বলে জানান কৃষকরা। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে হাফিজা খানম জ্যোতির রিপোর্ট। নওগাঁ জেলায় চলতি মৌসুমে কাটারিভোগ, জিরাশাহিল, ব্রিয়ার আটা, সুফলতা ও হাইব্রিড জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে। প্রচণ্ড কুয়াশা ও ঠান্ডায় বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর ইরি বোরো আবাদে চারা রোপণে প্রায় 15 দিন দেরি হয়েছে। কৃষকরা জানান, কৃষি কার্ড দিয়ে ডিলারের কাছে সরাসরি মূল্যে স্বল্প সার পাওয়া গেলেও প্রয়োজনীয় চাহিদা পূরণ হচ্ছে না। ফলে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। ভর্তুকি তো আমরা পাচ্ছি না, আমরা সাধারণ কৃষক। যে সার 1050 টাকা, সে সার এখন মনে করেন 1700 টাকা। তাহলে আমরা যে সাধারণ কৃষক, আমরা কিভাবে জমি চাষ করব? ধীরে সুস্থে এখনো লাগানো লাগিচ্ছে, সার ফসল পাইলে ব্যবস্থা করে লাগানো হচ্ছে। দাম বেশি হলে কি লাগানো যাবে? কিভাবে আমরা কৃষক কিভাবে আবাদ করবো? এছাড়া প্রচণ্ড শীতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। পার্বতী বিঘাতে 5000 টাকা বিছন হলে 1 বিঘা মাটি রোপণ হচ্ছে। পার বিঘাতে 20,000 টাকা খরচা, আমরা 20 মণ ধান পাচ্ছি। তাহলে আমরা কৃষকদের কোথায় যায় আমাদের পড়তা হচ্ছে? মানুষ পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট মানুষের ধান লাগাচ্ছে। আপনারা কিভাবে ধান লাগাবে? সার ফসফেটের দাম বেশি। আবহাওয়া অনুকূলে না থাকায় বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চারা রোপণে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষকদের আবহাওয়া বুঝে চারা রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আবহাওয়া খারাপ থাকায় বীজতলা একটু হলুদ হয়ে গিয়েছিল, তবে কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম ইউরিয়া, নন ইউরিয়া সকল প্রকার সার নিয়ে আমরা প্রস্তুত আছি। কোনো প্রকার সারের কোনো অভাব নেই, আমরা কৃষকের পাশে আছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নওগাঁয় চলতি মৌসুমে 1,73,270 হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 11,50,000 টনের বেশি ধান উৎপাদনের আশা রয়েছে। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 9টায় মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় বৈঠকটি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন বলেও জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে 253 আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 10 দল। জানানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে 268 আসন একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি 32 আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানায় দলটি। গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মওলা এলাকায় পিয়ার আলী কলেজের পেছনে পুকুর থেকে 7টি ককটেল বোমা সহ দৃশ্য বাস্তব উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা উদ্ধার করে। এই পুকুরে জালে উঠে আসা ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, পুকুরের জাল টানতে নামেন তিনি। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার সময় বোমা সদৃশ্য বস্তা সহ দেখতে পেয়ে পুলিশ খবর দেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ জানান, পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ককটেল। ঘটনাস্থল আইন শৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী পুরো এলাকা ঘিরে রাখার পর বম ডিসপোজাল ইউনিটে এসে বমগুলোকে নিয়ন্ত্রণ করেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণ এমন বাংলাদেশ চায় না যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রের দায়িত্ব নেবে। আর এই পরিবর্তন করতে হলে গণভোট, জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন। এর আগে দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সহ স্থানীয় নেতাকর্মী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটি থানা পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বসানো হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দপতপিয়া 0 পয়েন্ট বরিশাল পটুয়াখালী মহাসড়ককে নলছিটি থানা পুলিশের বড় একটি অংশ এসআই করুণ বিশ্বাসের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্টে যানবাহন তল্লাশি করা ও গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ বেশ কয়েকটি বিষয়ে পুলিশ ভূমিকা রাখেন। নলছিটি থানা ইনচার্জ আরিফুর আলম জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে, তাই আসন্ন সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজবাড়ীর গোয়ালন্দে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে উপজেলার চর দৌলতদিয়ার দিনব্যাপী এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশু, নারী ও বৃদ্ধ সহ প্রায় 6 শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেন। দিনাজপুরের পার্বতীপুরে কয়েকদিন যাবৎ প্রকোপ আকার ধারণ করেছে গ্যাস সিলিন্ডার সংকট। হঠাৎ করেই বাজারে সিলিন্ডারের সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হোটেল, রেস্তোরাঁ মালিক সহ বসতবাড়ির ব্যবহারকারীরা। ফলে আকার ভেদে প্রতিটি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে 250 থেকে 300 টাকা পর্যন্ত বেশি দামে বাজারে বিক্রি করতে দেখা গেছে। দ্রুত সময়ের মধ্যে এসব গ্যাস সিলিন্ডারের সরবরাহ সহ স্বাভাবিকের পাশাপাশি নিয়মিত বাজারে মনিটরিংয়ের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির জন্য রাজ্য কায়েম করেছিল তা পুরো পৃথিবীর মানুষ জানে। ফলে তাদের হয়ে কেউ এসে বলছে না আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য, বরং আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই বলার সুযোগও রাখেনি। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহরুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন। ডাকাতির রাজ্য কায়েম করেছিল এটা তো পুরো পৃথিবীবাসী জানে। এটা তো শুধুমাত্র আপনি ব্রাহ্মণবাড়িয়াতে জানছেন তা তো না, আমি ঢাকায় জানছি তা না, পুরো পৃথিবী জানে। ফলে ওদের হয়ে কেউ এসে বলছে না যে ওদেরকে আপনারা একটু সুযোগ দেন। হয়তোবা বলতো, বলার সুযোগ তো আওয়ামী লীগই রাখে নাই। আওয়ামী লীগের কেউ এসে কি ক্ষমা চাচ্ছে, কেউ অনুতপ্ত হচ্ছে? আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ালো ঢাকা 98-এর আয়োজনে এসএসসি 98 স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বের প্রথম পর্বের খেলা। উৎসব মুখর পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। স্কুল ভিত্তিক প্রীতি ক্রিকেট ম্যাচে দিনাজপুর জেলার 4টি স্কুল অংশগ্রহণ করে। এই খেলায় দিনাজপুর জেলা থেকে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে অংশগ্রহণের গৌরব করে দিনাজপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থী মামুনুর রশিদ হীরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলা এবং সুস্থ মানসিকতা তৈরি এই প্রীতি ম্যাচের মূল উদ্দেশ্য। এ আয়োজনের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সম্পৃক্ত নয়। ঢাকা 98 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের অর্গানাইজার কমিটিকে, যারা দিনাজপুরে, বিশেষ করে দিনাজপুরে মহারাজা মাঠে যারা এই খেলাটা আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ। দিনাজপুর যেহেতু সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে, আমরা এটা কম্বল দিয়ে শুরু করব। নেক্সট যেরকম আমাদের ঢাকাতে আবার আছে যে আমরা সেখানে একটি খেলনা দিয়ে শুরু করব, যেখানে আমরা আসলে অসহায় বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদের একটা খেলনা দিয়ে উজ্জীবিত করব।